বন্ধুরা, চলে এলাম তোমাদের সঙ্গে আবার একটি নতুন গল্প নিয়ে। আজকে তোমাদের সঙ্গে একটি গ্রাম বাংলার ভূতের গল্প বলবো। তো চলো, দেরি না করে শুরু করা যাক। গ্রামটির নাম হচ্ছে মেঘবন। গ্রামটি খুবই সুন্দর, গ্রামটি বেশ বড়। গ্রামের সৌন্দর্য তো তোমাদের আগেই আমি অনেকবারই দিয়েছি। সুন্দর হাওয়া, পরিবেশ, গাছপালা, আর মেঘ করলে তো অপূর্ব সে দৃশ্য হয়। তো সে এক আলাদা মনোরম করা দৃশ্য। তো গ্রামে এক একজন ভদ্রলোক থাকতেন, মানে অবস্থা খুব দিনমজুর আর কি ভদ্রলোক। তো ওনার স্ত্রী অনেক আগেই হার্ট অ্যাটাকে মারা গেলেন। তো ওনার এক ছেলে ছিল, অচিন্ত। অচিন্ত ও তার ভাই ছিল। ওনার অচিন্ত দু ভাই আর কি। ছোটবেলাতেই মা মারা যায় যেহেতু, সেহেতু বাবাকে দুই ছেলের দায়িত্ব নিতে হয়। তো অচিন্ত বড় ছেলে ছিল। তো অচিন্তর বয়স মোটামুটি ও 25-26 বছর এরকম বয়স হবে। আর ওর ভাইটা ওর থেকে অনেক ছোট, বলতে গেলে মোটামুটি মাধ্যমিক দেওয়ার মতো 15 কি 16 বছর বয়স। আর ওনার বাবা হচ্ছে পরেশবাবু। তো পরেশবাবু দিন মজুর, স্বাভাবিক অবস্থা, মানে মোটামুটি দিন আনি দিন খায়ের মতো আর কি। অবস্থা ভালো ছিল না। তো অচিন্ত কিন্তু পড়াশোনায় ছেলেটি খুবই ভালো ছিল। তো ও টার্গেট করেছিল যে শহরে গিয়ে আমি নিজস্ব ভাই বড় বিজনেস করবো, আর নাহলে ভালো সরকারি একটা চাকরি করবো, যাতে এই আমাদের দুর্দিনটা পেরিয়ে যায়, যাতে আর জন্য পিছনে ঘুরে তাকাতে না হয় এই দুর্দিনে। বাবা আমাকে এদেরকে ছোটোর থেকে মা চলে যাওয়ার পর মানুষ করেছে। তো সে বাবাকে আর কষ্ট যেন না করতে হয়। আর ওনার বাবারও তখন বয়স হয়েছিল, পরেশবাবুর তখন মোটামুটি 60-65 বছর বয়স হয়ে গেল। তো অচিন্ত ঠিক করলো যে ও শহরে যাবে। শহরে গিয়ে যদি পারে তো নতুন কোনো বিজনেস করবে, আর না হয় ও মানে চাকরির পরীক্ষা দিয়ে চেষ্টা করে শহর থেকে, ওখান থেকে কোনো বড় এক ধরনের চাকরি ও জোগাড় করবে সে। তো ওর কিন্তু সেই জোরটা কিন্তু ছিল। ও ঠিক করেছিল যে কোচিং ইনস্টিটিউটে ভর্তি হয়, ওখানে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নেব, প্রস্তুতি নিয়ে একটা গভর্নমেন্টের জব লাগাবো। কিন্তু ওর কিন্তু অদম্য ইচ্ছা ছিল। মানে এখনকার যুগেও যে একটা ইচ্ছা আছে, মানে এখনকার টাইমে তো সরকারি চাকরি প্রচণ্ড কম্পিটিশন, কত ক্যান্ডিডেট। তো তার সত্ত্বেও ওর একটা জেদ ছিল যে না, আমি করতেই হবে আমাকে। তো এই জেদ খুব কম ছেলের মধ্যেই থাকে। তোর বাবা বললো ঠিক আছে তুই শহরে যা, যতটুকু টাকা আছে এই নিয়ে যা। ওর ভাই ওকে সাপোর্ট করলো, এ দাদা তুই নিশ্চয়ই তুই ঠিক সাফল্য পাবি, নিশ্চয়ই তুই সাকসেসফুল হবি, আমি জানি তোর চোখ দেখে, তোর জেদ দেখে মনে হচ্ছে তুই সাকসেসফুল হবি। তখন অচিন্ত বাবাকে প্রণাম করে ভাইকে মাথায়, ভাইয়ের মাথায় চুমকে ও সন্ধ্যার দিকে বেরিয়ে গেল, কলকাতার দিকে রওনা দিল। তো 3-4 দিন হয়ে গেল, কিন্তু কোনো রকম ফোন আর লাগছে না ওর। বারবার ফোন করছে বাবা, পরেশবাবু ফোন করছে, কিন্তু ফোন আর লাগছে না। রিং কিন্তু হয়ে যাচ্ছে, 2-4 দিন, কিছুদিন পর রিং হওয়াটাও বন্ধ হয়ে গেল। যতবার ফোন করছে ততবারই বলছে আপনার ফোনটি সুইচ অফ রয়েছে। এবার তো মানে পরেশবাবু ভয় পেয়ে গেলেন যে সেটা শহরে গেল, কি হলো বা কোনো বিপদ হলো না তো। অচিন্তর ভাইয়েরও একটু, দীপকেরও একটু ভয় ভয় লাগলো যে দাদার কিছু হলো না তো। ভয় হওয়াটা স্বাভাবিক, কারণ বড় দাদা যদি শহরে কাজের সন্ধানে যায়, সেখানে যদি বারবার ফোন করে যদি না পায়, আর 3-4 দিন পর হঠাৎ করে ফোন বন্ধ শোনা যায়, তাহলে ভয় পাওয়াটা একটা স্বাভাবিক জিনিস। তোদের প্রচণ্ড চিন্তা হতে শুরু করলো। ওরা 1 সপ্তাহ দেখলো, 1 সপ্তাহ পেরিয়ে গেল, কিন্তু তাও কোনো খোঁজ খবর নেই। এবার কলকাতার কোথায় গেছে তো বলেনি, কলকাতা অনেক বড় শহর, তো কোথায় গেছে সেটাও বলে যায়নি। তো মহা মুশকিলে পড়লো পরেশবাবু। গ্রামের অন্যান্য লোকেদেরও বললো যে দাদা কি করা যায় বলুন। দীপকর বন্ধুদের বললো যে ভাই তুই কি করতে পারিস বল, কি করা যায় বল। ওর বন্ধু একটা ছিল, বেস্ট ফ্রেন্ড ছিল অভিক। অভিক কিন্তু সবসময় ওর পাশে দাঁড়াতো। তো অভিক ওর বাবাকে বললো যে ঘটনাটা, যে যে বাবা, যে এই দীপকের দাদা অচিন্ত অনেকদিন ধরেই
ওকে ফোন লাগছে না, ফোন কোনো মতো আর ফোন লাগছে না, আর ও কলকাতা শহরে গেছে। তো তোর বাবা বললো যে চিন্তা নেই, তো দাদা ঠিক চলে আসবে এক সময়, হয়তো ব্যস্ত আছে কোনো কারণে, হয়তো ফোনটা নষ্ট টষ্ট হয়েছে, কোনো গোলমাল থাকতে হতে পারে, তো ওই জন্য হয়তো তোদের ফোন পাচ্ছে না, দেখবি কিছুদিন পরে তোদেরকে ফোন করবে। দিয়ে হঠাৎ একদিন সকালবেলা দেখলো একটা বিশাল বড় গাছে একটা বডি গলায় দড়ি দেওয়া ঝুলছে। তো ওইটা থেকে তো গ্রামে রই রই পড়ে গেল আমার সবাই। প্রথমে প্রথম দিকে একজন দেখতে পেয়েছিল, সকালে হাঁটতে বেরিয়েছিল আর কি, তখন সূর্য উঠছে সবাই, তখন হাঁটতে হাঁটতে বেরিয়ে দেখে যে একজনকার বডি গলায় দড়ি দেওয়া ঝুলছে আর কি। তো ওইটা দেখেই তো মারধর, মানে সবাইকে গ্রামে জড়ো করলো যে দেখো দেখো একজনকার বডি পাওয়া গেছে, বডি করে। তো বডিটা চিনতে কিন্তু অসুবিধা হয়নি, বডিটা কিন্তু ইয়ার ছিল, অচিন্তর। তো এ শুনে তো সঙ্গে সঙ্গে অচিন্তর বাবা আর ভাই ছুটে চলে যায়, দেখে বোঝা গেল এটা অচিন্তই। তো সবাই বলছে সুইসাইড করেছে, তো অচিন্ত বললো তো ওর বাবা কিন্তু মানতে চাইলো না, ওর বাবা মানতে চাইলো না, গ্রামের কিছু লোকও মানতে চাইলো না যে সুইসাইড কি করে হতে পারে, আমার ছেলে তো বলে গেছিল শহরে যাবো, তাহলে এরকম দশাটি হলো কেন? তো ওর বাবা কিন্তু সন্দেহ করলো যে কেউ ওকে মেরেছে। তারপর পুলিশ এলো, পুলিশ পোস্টমর্টম মানে লাশ নিয়ে গেল পোস্টমর্টমের জন্য। তো পোস্টমর্টম প্রমাণিত হলো যে একে মেরে কেউ টাঙিয়ে দিয়েছে, কিন্তু আত্মহত্যা করেনি, মেরে কেউ টাঙিয়ে দিয়েছে। তারপর তো অচিন্ত যা কাজ করার হয়ে গেল সব, ওর বাবার তো মাথায় হাত, ওর ছোট ভাইয়েরও মন খারাপ, মন মতলব একদমই খারাপ। পরে আস্তে আস্তে সময়ের সাথে সাথে ভোলাকে যায়, কিন্তু মানুষ তো আর মরে দিতে পারবে না বলো, আস্তে আস্তে একটু নিজেকে সামলালো। কিছুদিন পর অভিক তার অভিক দীপকের সাথে, মানে অচিন্ত ছোট ভাইয়ের সাথে খেলছিল আর কি, আরো ছেলে ছিল গ্রামের, বন্ধু 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 সব ছিল। তো ওরা একসাথে খেলছিল। তো বিকেল প্রায় তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো অভিক একটা জোরে শট মারলো, শটটা মারার পর ওই বড় গাছটার নিচে এসে পড়লো। তো বড় গাছটা নিচে এসে আসার পরেই দীপক হয়ে গেল যে এখানেও দাদাকে তো মানে মেরে টাঙিয়ে দেওয়া হয়েছিল। পুলিশ কিন্তু ইনভেস্টিগেট করছিল, কিন্তু কোনো পায়নি, ক্লু পায়নি। তো এসেও মনটা খারাপ হয়ে গেল। তো কিছুক্ষণ পর দীপক আবার নিজের জ্ঞানে ফিরল, মানে আমার দাদার চিন্তায় মগ্ন হয়ে গেল যে এখানে আমার দাদাকে মেরে দেওয়া হয়েছিল আর কি। তো কিছুক্ষণ পর আবার জ্ঞানে ফিরল। সবাই বললো চ চ সন্ধ্যা গেছে, বাড়ি ফিরে চ। তো পরে দীপক আস্তে আস্তে নিজের বাড়ি গেল। কিন্তু অদ্ভুত বিষয় আর একটা হলো যে রাত্রিবেলা যেই পেরাতো নাকি, সেই ওখানে কিছু না কিছু একটা অদ্ভুত কাণ্ড দেখতে পেত, মনে হতো যে কেউ যেন ওই গাছটার নিচে দাঁড়িয়ে আছে কেউ, বা কিছু একটা বলতে চাইছে হয়তো কেউ। তো ভয়ে কেউ গাছটা নিচে যেত না। তারপর ওই অচিন্তর বডিটা পাওয়ার পর থেকে ওই গাছটার ধারে কাছেও কেউ ঘসতো না, অনেকে মনে করতো যে অচিন্তরই আত্মা ওখানে আটকে আছে। তো গ্রামের কিন্তু অনেকেই ওই ছায়াটিকে দেখেছে, সবাই নয়। তো সন্ধ্যার দিকে যারা একা একা পেরায় তারা কিন্তু ছায়াটিকে দেখেছে, ওই জন্য ওই জায়গাটাকে অ্যাভয়েড করে চলতে শুরু করলো না, মানে পাশ দিয়ে কেটে পেরিয়ে গেল, মানে ঘুরেও তাকায়নি যে কিছু আছে কিনা, কোনো কিছু হচ্ছে কিনা, তখন মতো ঘুরে তাকায়নি ও। তো এইভাবে অনেকদিন কেটে গেল, গ্রামে রটে গেল যে ওই বড় গাছটি ভুতুড়ে। তো অনেকদিন তো কিছুদিন পর গ্রামে হরিপদ মাস্টারমশাই এলেন আর কি। হরিপদ বাবু শহরে চাকরি করতেন, টিচার শিক্ষক ছিলেন আর কি। তো রিটায়ার করার পর উনি গ্রামে এলেন, অনেকদিন পর গ্রামে এলেন। গ্রামে আসার পর রাত হয়ে গেল আর কি, সন্ধ্যা হয়ে গেল, মানে পৌঁছাতে লেট হয়ে গেছিল একটু আর কি।
দিয়ে কোনো রিক্সা পাচ্ছে না, রিক্সা না পেয়ে অগরটা হাঁটতে হাঁটতে হরিপদবাবু গ্রামের দিকে রওনা দিল, মেঘবন গ্রামের দিকে। মেঘবন গ্রামের ওই বটতলাটা আসার পরে থমকে দাঁড়ায় হরিপদবাবু, দেখলো কেউ যেন ঝুলছে, ফাঁসি ঝুলছে, কোনো একটা ছায়া হয়তো ঝুলছে আর কি। তো ওইটা দেখে হরিপদবাবু তো প্রচণ্ড ভয় পেয়ে যান, উনি কোনো রকমে ওখান থেকে বেরিয়ে চলে আসেন। উনি কিন্তু ভূত প্রেতে বিশ্বাস করতেন না। তারপর হরিপদবাবু ওই গ্রামের যেহেতু ছেলে ছিল, তো সবাইকে বললো যে জানিস রে তো, ওই গাছে ভূত দেখেছে। তো গ্রামের সবাই বললো হ্যাঁ ওই গাছে মাঝে মাঝে অচিন্ত্যর আত্মাকে দেখা যায়। তো বললো অচিন্ত্যকে, তো বললো অচিন্ত্য ভয় খুব দুঃখের দুঃখী ছেলে, ও ছোটবেলাতেই ওর মা মারা গেছে, ওর বয়স্ক বাবা ও একটু ছোট ভাই ছিল। তো কলকাতা যাওয়ার নাম করা, কি যে হয়েছিল, এক দু সপ্তাহ পর ওর বডিটা এখানে পাওয়া যায় গলায় দড়িতে, কিন্তু গলায় দড়ি দিয়েও মরেনি। পোস্টমর্টমে জানা গেছে যে ওই কেউ মেরে দিয়েছে। তখন হরিপদ মাস্টারমশাই শুনে একটু গম্ভীর হয়ে বললো, ও আচ্ছা আচ্ছা তাই। তো হরিপদ মাস্টারমশাই ঠিক করলো যে এইভাবে তো একটা ছেলেকে মেরে দেওয়া হয়েছে, চুপ করে থাকা যায় না, আমাকে দেখতে হবে কে ব্যাপারটা কি অ্যাকচুয়াল। উনি কিন্তু চুপ করেছিলেন না, অনেকে দেবে গেছিল ব্যাপারটা। আর ওনার বাবারও তো মাথা খারাপ হয়ে গেছিলো প্রায় বলতে গেলে, একটা বড় ছেলে ইয়ে ছেলে চলে গেল, আর ওর ভাইও তো ছোট, বড় তো নয় যে খুব ম্যাচিওর তো নয় যে কোনো স্টেপ নেবে বড়। তো হরিপদ মাস্টারমশাই গেল পরেশবাবুর ঘরে, তো বললো যে আপনার ছেলের ব্যাপারে শুনলাম যে কি হয়েছে, তো আপনার ছেলেকে তো মার্ডার করা হয়েছে, মেরে ওখানে টাঙিয়ে দেওয়া হয়েছে, এটা পোস্টমর্টম রূপে এটাও পাওয়া গেছে। তো তখন তো বললো যে আমরা কি করবো হরিপদ দাদা, আমার সাধারণ মানুষ, আমার তো পয়সাও নেই, হতো তো কেস করতে গেলেও তো প্রমাণ তো থাকা চাই, যে তার বিরুদ্ধে আঙুল তুলতে গেলে প্রমাণ তো থাকা চাই। প্রমাণ যদি না থাকে তাহলে কি করে কাউকে বলতে যাবো যে তুমি খুনটা করেছ। তো তখন বললো যে ঠিক আছে আমি দেখছি, দাঁড়াও, তো চিন্তা না, আমি তোমার পাশে আছি। তো উনি একজন ভদ্র সজ্জন শিক্ষিত ব্যক্তি যেহেতু, উনি কিন্তু হাল ছাড়েননি, উনি বিভিন্ন জায়গায় খোঁজ খবর চালালেন, কিন্তু কোনো ক্লু আর পেলেন না। আর গ্রামে সেই সময় একজন মোস্তানের কিন্তু নাম ডাক ছিল, কালু দাদা, কালু দাদা সবাই এটাকে ডাকতো। মানে ওর একটা ব্যবসা ছিল নাকি গ্রামের মধ্যে, ব্যবসাটা অনেকেই ব্যবসা ছিল একটা বড় স্টেশনারি দোকানের, কিন্তু অনেকেই বলতো 2 নম্বরে ধান্দা করে নাকি, ওর পিছনে একটা বড় কোনো 2 নম্বরে র্যাকেট আছে, গ্যাং চালে বড় একটা ও। তো ওর যার দাপট গ্রামে, ওর বিরুদ্ধে বলার ক্ষমতা কারণ নেই, আর বললেই তাকে মানে খালাস করে দেবে বলতে গেলে। তো গ্রামে অনেকে জানার পরও কিন্তু ওর বিরুদ্ধে কোনো স্টেপ নেয়নি। প্রত্যেকেই তো পরিবার আছে, হয়তো সেফ, হয়তো তার সাহস আছে, কিন্তু তার পিছনে তো ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে, পরিবার আছে। তো তার সাহসিকতা দেখা দেখে তাদের খুব বিপদে ফেলে দেওয়া। অনেকেরই সাহস আছে প্রতিরোধ করার, কিন্তু তাদের পিছনে তো পরিবার আছে, তো তার জন্যে তার পরিবারকে বিপদে পড়তে হবে। তো এইভাবে কিন্তু অনেকে চুপ হয়ে গেছে। কিন্তু হরিপদ মাস্টার বললো, মানে মনে মনে বললো যে যে হয়তো এই মার্ডারের সাথে এই জিনিসটার কোনো লিঙ্ক আছে, হয়তো কিছু দেখে ফেলেছিল হয়তো। তোর একটু সন্দেহ হলো। তো হরিপদ মাস্টার ওই কাল্লু দাদার বাড়িতে গেল। তো বাড়ি তো বিশাল, একবার রাজপ্রাসাদ বলতে গেলে, একটা বড় স্টেশনারি দোকান করে যে এত বড় বিশাল বড় রাজপ্রাসাদ বানানো যায়, তো ওইভাবে জানা ছিল না। দিয়ে এসে বললো যে কালু কেমন আছো, তো মাস্টার বললো মাস্টারমশাই ভালো আছেন। মাস্টারমশাইয়ের সাথে মানে স্বাভাবিকভাবে কথা বললো। তো ঘরে বসলো, দেখলো সব কিছুই। তারপর ও হঠাৎ একদিন ঠিক করে রাত্রিবেলায় ওদের শোরুমে যাবে, এই ওদের দোকানটা যাবে একা একা, ওকে জানাবে না, কাউকে না জানিয়ে। তো একদিন রাত্রেবেলা মোটামুটি 9:30 কি 10টার দিকে, সেদিন ছিল অমাবস্যার রাত, হরিপদ মাস্টারমশাই ঠিক করে যে ওই কালু দাদার দোকানটায় যাবে।
ওর দোকান কিন্তু অনেক রাত করে বন্ধ হতো, সব দোকানই গ্রামের বন্ধ হতো, কিন্তু ওর দোকান মোটামুটি 12:30 একটা নাগাদ বন্ধ হতো। তো সন্দেহজনক ছিল একটা ব্যাপার। তো ঠিক করলো মাস্টারমশাই আমি হানা দেবো, কাউকে না জেনে। তো মাস্টারমশাই বেরিয়ে পড়লেন। মাস্টারমশাই রিটায়ার করা হলো, মোটামুটি শক্তমুক্ত ছিলেন, যা বয়স তার থেকে উনি স্ট্রং ছিলেন আরো। তো উনি রাত্রিবেলা আস্তে আস্তে একদিন গেলেন গোডাউনে, দোকানের নিচে দেখলো একটা আন্ডারগ্রাউন্ড রুম করা হয়েছে, ওখানে বিভিন্ন রকম চোরাই মাল রাখা আছে, মানে ওগুলো চুরি করা আর কি। বিভিন্ন রকম আছে, মূর্তি আছে, বিভিন্ন রকম মানে বিভিন্ন রকম অ্যান্টিক পিস আছে। তো সেগুলো চুরি করে এনে বিক্রি করা আর কি। মানে ওদের মানে অনেক বড় দল ছিল, গ্যাং ছিল, ওরা ওই জিনিসটাকে অপারেট করতো। ওদের লিডার ছিল কালু দাদা। এবার আরো অন্য শহরে গ্যাংয়ের সাথে লিঙ্ক আছে ওদের। তো এটা কিন্তু হরিপদ মাস্টারমশাই দেখে ফেলেছিল। তো দেখে ফেলার পর পরের দিন সবাইকে গ্রামে জানায়, পাড়ার মোড়ে চা খেতে যখন আসে উনি, তখন কয়েকজনকে দেখে বলে জানায় যে এই যে কালু মোস্তান আছে না, সবাই কালু দাদা বলে, তো এরকম ব্যবসা, নামে স্টেশনারি দোকান। তো অনেকেই বললো যে আমরা জানতাম 2 নম্বরের ধান্দা আছে ওর, কিন্তু তার সাথেও আমার বলার সাহস ছিল না, কারণ ওর হাত অনেক দূর তক্ক ছিল নাকি। অন্য শহরে গ্যাংস্টারদের সাথে ওর ভালো পরিচয় আছে, কোনো কিছু বিপদ হলে ওদেরকেও ডেকে, মানে কোনো কিছু বিপদ হলে ওদেরকেও ডেকে আনবে এখানে, তখন আমরা সমস্যায় পড়ে যাবো, তাই আমরা কোনো ঝামেলা জড়াতে চাইনি। তো হরিপদ মাস্টার দেখে মানে একটু মুচকি হাসলো যে তোদের মানে এত কাপুস তোরা, তো বাদ দেখ। তো তখন হরিপদ বাবু নিজে কিছু বললো যে কিছু তো একটা করতেই হবে। তো একদিন হরিপদ বাবু ফোন করে কালুকে ওই বট গাছের তলায় এনে ডাকলেন। তার আগেই বট গাছের কাছে অচিন্তর সাথে ওর কথা হয়ে গেছে, হরিপদ মাস্টারমশাইয়ের সাথে। মানে হরিপদ মাস্টারমশাই যখন বেরোচ্ছিলেন তখনই বট গাছে ওই ছায়াটি দাঁড় করিয়ে মানুষের মতো রূপ নিয়ে সব ওই অচিন্তই সব তাকে ঘটনাগুলি হরিপদ মাস্টারকে বলে ফেলে, অনেক আগেই আর কি, যেদিন উনি এসছেন আর কি। বলেছেন যে এই পাড়ার যে মস্তান আছে তার 2 নম্বরের ধান্দা আমি দেখে ফেলেছিলাম, তো আমাকে টাকার লোভ দেখানো হয়েছিল, তো আমি নিইনি, ওই জন্য আমাকে গোলা টিপে মেরে ফেলে একটা জায়গায় রেখেছিল, কিন্তু দীর্ঘদিন রাখতে তো পারবে না, ওই জন্য আমাকে এখানে গাছের কাছে টাঙিয়ে দেয় না। তো মাস্টারমশাই আপনি কিছু একটা করুন, ওকে কোনো রকম করে এখানে নিয়ে আসুন গাছের তলায়, তারপর আমি দেখে নিচ্ছি ও কি করা যায়। তো সেইটা একদম প্রথমেই কিন্তু হয়ে গেছিল ঘটনাটা। তো মাস্টারমশাই প্ল্যান করে কালো মোস্তানকে কোনো রকম করে গাছের তলায় ডেকে আনা। মাস্টারমশাই তো রাত্রিবেলা কালো মোস্তানকে ফোন করে যে আমি তোর সব ধান্দার ব্যাপারে জেনে গেছি, পুলিশকেও জানিয়ে দেবো, পাড়ার পুরো গ্রামকে জানিয়ে দেবো। তো তখন কালো মস্তান ধমকি দেয় যে এই বুড়ো বয়সে কি উপরে যেতে চান, তাহলে চুপচাপ থাকুন। তো বললো তোর যদি সাহস থাকে তো ওই বড় গাছটার সামনে আয়, আমি যেখানে দাঁড়িয়ে তোর দম থাকলে ওইখানে তুই আয় একবার। তো কালো মস্তান কিন্তু প্রথমে একটু ভয় পেলো, কারণ বড় গাছের তো ওখানেই তো ওকে মেরেছিল, ও টাঙিয়ে দিয়েছিল। আর দ্বিতীয় কথা, ওই বড় গাছটা যে ভুতুড়ে সেটা গ্রামের সবাই জানে, কালো মস্তানের কানেও সেটা গেছে। তো কালো মস্তান কিন্তু ভয় পেয়ে যায় যে বট গাছের তলায় ডাকছে, কোনো বিপদ হবে না তো। কিন্তু না গেলেও যদি হরিপদবাবু সবাইকে তথ্য ফাঁস করে দেয়, তাহলে তো আমি তো বিপদে পড়ে যাবো, আমাকে জেল যেতে হবে, তার থেকে বরং মালটাকে খালাস করে দিয়ে আসি। তো বন্দুক গুঁজে আলু মস্তান ও একাই গেল গাড়িতে করে, বাইকে করে। ও দেখলো হরিপদ মাস্টার ওখানে বসে আছে আরাম করে বট গাছের তলায়, আর আমার অবস্থার রাত তখন। তো তখন বললো এসো কালো এসো, তোমারই অপেক্ষা করছিলাম আমি, আজ তোমার সব পাপের হিসাব হবে। তো তখন বন্দুকটা বার করে হরিপদ মাস্টারের দিকে তাক করে বলল আমার পাপের হিসাব হবে না, আজকে তোরই লাস্ট ডে। তো হঠাৎ করে কোত্থেকে একটা কালো ছায়ামূর্তি এসে ওই কালো মোস্তানের গোলাটা চেপে ধরলো। তো গোলাটা চেপে ধরার পর অনেকক্ষণ গোলা টিপে রাখার পর ও নিজের আস্তে আস্তে আসল রূপটা বার করে দেখালো, অচিন্তর আসল রূপটা। তো সেই দেখে তো কালো মোস্তান মানে ছাড় ছাড় বলতে শুরু করলো,
তো বললাম আমি তোকে মেরে দিয়েছিলাম, তুই বেঁচে গেলে কি করে? তো তুই আমার তো তখন অচিন্তা বলো, তুই আমার শুধু শরীরটাকে মেরেছিস, আমার আত্মাটাকে তো তুই মারতে পারিস নি, আত্মাটা অমর। তাই আজকেই তোকে এখানে শেষ করে দিচ্ছি আমি। তো তখন বললো ছেড়ে দে ছেড়ে দে, আমার ভুল হয়ে গেছে, ছেড়ে দে। তো বললো এই তুই যে ভুল করেছিস, পাপ করেছিস, তার কোনো ক্ষমা নেই। তো তারপর কয়েকদিন সকালবেলা কালু মোস্তানার বডিটা গলায় ঝুলছে দেখলো ওই বট গাছেতেই। তো সবাই তো ভাবলো যে ভূতেই মেরেছে হয়তো, কিন্তু হরিপদ মাস্টারমশাই বা আরও কিছু লোকই ব্যাপারটি জানে। পরে ওর বাবাকেও, নচিন্তার বাবা পরেশবাবুকেও আর ওর ভাইকে দীপককেও জানানো হয় যে এইভাবে ও দাদাকে মারা হয়েছিল। তো ওরা বুঝতে পেরে গেছিলো কে মেরেছে, বিচার ঠিক হয়ে গেছে, প্রত্যেকে বিচার ঠিক করে দিয়েছে। তো অদ্ভুত ব্যাপার হলো, তারপর দিন থেকে ওই বটগাছের নিচে আর কোনো ভুতুড়া ঘটনা ঘটেনি, বা কোনো কিছু আর ঘটেনি, মানে স্বাভাবিক যেমন নর্মাল ছিল সেরকমই হয়ে গেল। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে।